এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে থার্সডে, আমার চোখ দিয়ে জল পড়ছে, কারণ আমি একটা বাঙালি একজন ব্লগারের চাইল্ড বার্থ ব্লগ দেখছিলাম। মারাত্মক ইমোশনাল, তাই কেঁদে কেঁদে আমি আমার কাজল গুলিয়ে ফেলেছি। যাই হোক, এখন বেরোচ্ছি নতুন বাড়ি কত দূর এগিয়েছে সেটা দেখতে। পুরো সপরিবারে আমরা বেরোচ্ছি, যে মা, বাবা, রাহুল, আমি। সিম্বার আজকে পেটটা একটু গন্ডগোল হয়েছে, তাই তাকে এখন আদর করে খাওয়ানো হচ্ছে, মেডিকেশন দেওয়া হবে, তারপরে আমরা বেরোবো। আমি আজকে প্রচণ্ড ইমোশনাল, কেন সেটা বলবো ফিরে এসে বলছি। দাঁড়াও, বেরিয়ে পড়েছি আমরা এখন। বেসিক্যালি কি ঘটেছে আমাদের সাথে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বাট পজিশন হয়নি ফ্ল্যাটের। এবং সে পজিশনটা ফেব্রুয়ারি মাসের শেষে দেওয়ার কথা হয়েছিল, এবং আমাদের যে সেলস এজেন্ট সে আমাদের বলেছিল যে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের শেষেই হবে। এবং সেই অনুযায়ী আমরা সব গৃহপ্রবেশ সব কিছু প্ল্যান করি, শিফটিং, মুভ করা, এখানে রেন্টাল ছেড়ে দেওয়া, সব কিছু প্ল্যান করি। বাট আচানক লাস্ট 2 উইকস আগে যখন রাহুল ফিরে আসে, তখন আমরা জানতে পারি যে না, পজিশন মে মাসের আগে হবে না। তো এই 3 মাস আমরা কোথায় যাব? হ্যাঁ, আমার এই অবস্থা, বাবা, মা, সিম্বা, রাহুলকে যেতে হবে মুম্বাই কাজের জন্য, আমরা কোথায় যাব? তো এই কথাটা যখন ওঠে, ফার্স্ট থিং ফার্স্ট, দেখো, প্রত্যেক দিন, যেটা সব থেকে আমাকে না বললেই নয়, প্রত্যেক দিন বুম্বা ভুটাই, রানা প্রিয়াঙ্কারা তো খবর নেয়। এবং সেই দিন কি হয়, যখন খুব ঝামেলার মধ্যে পড়ি এবং আমাকে বুম্বাকে আমি বলি যেরকম এরকম আমরা গল্প করি, ফার্স্ট থিং ফার্স্ট ওয়াজ দ্যাট শি সেড দ্যাট বোথ অফ দ্যাম, বুম্বা ভুটাই দুজনেই আমাকে বলে যে আমরা আছি তো, আমাদের বাড়িতে এসে থাকো। আমার বাবা জীবনে কোথাও গিয়ে থাকে না, বাট আমার জন্যে তারা সে এক কথায় রাজি হয়ে যায়, এবং আমরা 2-2.5 মাস বুম্বা ভুটাইয়ের ওখানেই থাকবো, টিল উই মুভ টু আওয়ার ওন হাউস। এটাই হচ্ছে আসল ব্যাপার। রানা প্রিয়াঙ্কা জানতে পারে এবং ওরাও বলে যে আমরাও, মানে আমাদের বলি না কেন, ওরাও বিশাল ঝামেলার মধ্যে আছে। তোমরা অনেকে জানো যারা ওদের ব্লগ ফলো করো, যে ওদেরও বাড়ি মুভ করতে হবে, শিফট করতে হবে। তো ওদের, মানে ওরা যে বলেছে সেটাই আমার কাছে বিশাল ব্যাপার। ঋষিতা আমাকে বলেছে আয় আমার বাড়িতে একটা জিনিসগুলো রেখে দিয়ে যা, তোদের যদি কোনো জিনিস রাখার থাকে। কিন্তু ওরা থাকে অনেকটা দূরে, বলাটাই আসল, জানো তো, মানে বলছে সেটাই যে আমি জানি যে কতটা কোন খাত থেকে বলছে। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আমার বন্ধু বান্ধবদের তো আমি কি বলবো, আর দে আর মাই ফ্যামিলি। এবং বুম্বা ভুটাইকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ দে আর অলওয়েজ, মানে আমার দেওর আর আমার দেওরের বউ, আমি জানি এটা শুনলে আমাকে মারতে আসবে, এবার আমি তাও বলছি, দে ডিডন্ট ইভেন থিঙ্ক টুয়াইস আমাদের পাশে দাঁড়ানোর আগে। সো থ্যাংক ইউ গাইস, তোরা না থাকলে যে আমরা কি করতাম জানি না। শত প্রবলেম থাকা সত্ত্বেও বুম্বা ভুটাই আমাকে বলে যে আমাদের বাড়িতে এসে থাকো। অ্যান্ড প্রথমে আমি একটু মানে টু মাইন্ডস ছিলাম, কারণ মা বাবাও আছে, মানে ভুটাইয়ের মা বাবাও আছে, কি করে থাকবো ওরা। বাট বলে না যে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। অ্যান্ড আমাদের একটা সিম্বা আছে, সব থেকে বড় ব্যাপার। অ্যান্ড জানোই বুটাই বুম্বা দুজনেই কতটা টেক কেয়ার করে আমার সিম্বার, কতটা মন থেকে ভালোবাসে ওরা আমার সিম্বাকে। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ বলি, বিকজ আমার আর অন্য কোনো উপায় নেই। আমি একটা এই অবস্থায় একটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে 3 মাস আমি কোথায় থাকবো আমি জানি না। একটা বিশাল ঝামেলার মধ্যে পড়েছিলাম। আর মা, বাবা, রাহুল, ওরা তো মানে ভাবছে, ওরা বাড়ি দেখছে, দিদি কলকাতা থেকে আমার জন্য বাড়ি দেখছে, যে বাড়ি মানে 2 BHK ভাড়া, মানে এত এক্সপেন্সিভ ব্যাঙ্গালোরে কোথায় যাবো বলো। তাই হ্যাঁ বলে দিলাম। সো থ্যাংক ইউ বুম্বা ভুটাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন নতুন বাড়িটা দেখতে যাচ্ছি, কতটা কি তৈরি হয়েছে বা আমাদের মনের মতন কি হয়েছে, সব দেখে শুনে তারপরে আসবো। আবার যাবো, গিয়ে প্রথমে খাবো, খেয়ে তারপরে আগে আমাদের খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হবে। খাইনি, ওদের বাড়ির সামনে একদম তৈরিতে ভালো খাবারের জায়গা আছে, সেখানে খাবো। একটা চিন্তা তো হচ্ছে, বলো মা? একটা চিন্তা তো, আমি অত চিন্তা করছি না, ঠাকুর আছেন, সবই ভালো হবে। এখানে একটা কথা বলাও ভীষণ ইম্পর্টেন্ট, যে আমাদের এই অবস্থা, মানে বোথ ফিজিক্যাল অ্যান্ড সিচুয়েশনাল যে অবস্থাটা হয়েছে, সেটার জন্যে অনেকটা, মানে কী বলবো, সার্কামস্টান্সেস তো দায়ী নিশ্চয়ই, কিন্তু আমার কালিগস বলো, রাহুলের কালিগস বলো, বা আমাদের বন্ধুবান্ধব বলো, বা আমাদের চেনা পরিচিত, সবাই হ্যাভ বিন এক্সট্রিমলি সাপোর্টিভ। তো তার জন্যে খুব থ্যাঙ্কফুল, অ্যান্ড থ্যাঙ্কফুল থাকাটা, গ্রেটফুল থাকাটা ছোটবেলা থেকে শেখানো হয়েছে। তাই
এটা নিশ্চয়ই আমরা অ্যাপ্লাই করবো নিজেদের লাইফে। এখন যাচ্ছি বাড়িতে। অ্যাকচুয়ালি ইন্টেরিয়ারের লোকগুলোর সাথেও কথা বলার আছে, বলবো, কিন্তু তার আগে চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আগে খাবো, আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে একটা খাবারের দোকান আছে, সেখানে আগে খাবো, খেয়ে দিয়ে বাড়ির কন্ডিশন দেখতে যাব। সো লেটস গো, আর দেরি না করে চলো এগিয়ে যাই। এটা একদম হুডি ট্রেন স্টেশনের খুবই কাছাকাছি একটা জায়গা। সো লেটস গো। এসে গেছি আমরা বাড়িতে, যে পার্কিং। এখন যাব খাবো, তারপরে এসে বাড়ি দেখবো। মায়েদের বাইরেই নামিয়ে দিয়েছি, ওই যে রাহুল এখানে আসছে। ভালো হয়েছে বলো? বেশ বড় হয়েছে। হ্যাঁ চলো, সাবধানেই আসছি। তোমার জন্য একটা পেপার প্লেন বলেছি, মায়ের জন্য একটা প্লেন বলেছি, আর আমরা খাবো হচ্ছে, রাহুল চা নিতে গেছে, ওই যে চাটা আনুক। এই বাড়ির, আমাদের বাড়ির উল্টো দিকে, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই হচ্ছে এইটা কাবেরী, কি নাম বেশ জায়গাটা মনে আছে, কি বেশ একটা নাম, বাবা দেখে চেষ্টা করছে, কাবেরী বৈভব। বড় বড় দোসা, যাই না, এটা লাঞ্চ না, কি বলছো? সেই তো বাবার ফেভারিট, এখানে খাবার জন্য পাগল হয়ে যাচ্ছিল এখানে দোসা। মায়েরটা আসছে, মায়েরটা প্লেন, এইটা রাহুলের। আমারটা যে কেন এত জ্বালিয়ে দেয় আমি জানি না, বেশি ফ্রাই করে দেয় আমারটা সবসময়। মা তোমারটা আসছে, কি সুন্দর দেখো, পিরামিড, সোজা ইজিপ্টে নিয়ে চলে গেছে, গিজাতে। গিজার পিরামিড মা। চলে এসে গেছি। আমাদের বাড়ির ব্যালকনির নিচে একটা চা, মানে কি বলে, মৌমাছির চাক হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এটাকে সরাতে হবে। মাস্কটা পরে না, আমি পরে নিয়েছি। আমার আর বাবার দুজনেরই ধুলো নিয়ে খুব সমস্যা, পরে না ভালো করে। চলো লেটস গো, চলো না। এই যে আমাদের প্রতিবেশীদের বাড়িতেও কাজ শুরু হয়ে গেছে, আর এই হলো আমাদের বাড়ির অবস্থা। একজন করে দেখে যাবে, বাবা নিচটা তাকাবে, তার দেখে যাবে। বাবা এখানে খাটে বসছে। তুমি কি জায়গা খুঁজছো নাকি? যে কোনো একটা জায়গায় বসো না। হ্যাঁ ঝেড়ে নেবে, এই যে ড্রয়ার হয়ে গেছে, এই যে আমাদের স্টাডি ইউনিট, সবই ওই ওয়ার্ক ইন প্রগ্রেস আর কি। কেমন লাগছে রাহুল? আর এই যে লফট হয়েছে, ফল সিলিংও হয়ে গেছে। হ্যাঁ না অতটাই, ওপর অব্দি কোনোটাই নয়, কি করে ভালো লাগবে না, ওপরে ফল সিলিং এর লাইটস আছে, সবই ছোটো ছোটো। এইখানে করেছি মেইনলি স্টোরেজটা অনেকটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফ্যামিলিজ, মানে আমরা বাড়ি ফিরছি। ফ্যামিলিজে যাব, কিছু কার্টন বক্সেস তুলতে হবে, জুতো ফুটোগুলোকে আজকে সেগ্রিগেট করে গোছাতে হবে। রাহুলের অফিস চলছে, আমি তাও রাহুলকে নিয়ে এসেছি এখানে অফিসের মধ্যখানে, টুক করে যাব আর নিয়ে চলে আসবো। সিম্বা লেপ কম্বল নিয়ে তাকে ভায়োলেট করছে, কম্বলের মান ইজ্জত কিচ্ছু রাখছে না। একটা মোজা পাওয়া যাচ্ছে, একটা মোজা পাওয়া যাচ্ছে সব সময় না, একটা করে, মানে প্রত্যেকবার নতুন মোজাগুলো আনি, দুদিন হয়তো পরলাম, কাচতে দিলাম, কাচার পরে তুমি যখন এটাকে পাক করে রাখলে একটা পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে না। এই নিয়ে এটা বোধহয় ফোর্থ পেয়ার আমার। ফোর্থ না বাবা, 40th নালে বাবা, আমার সোনাটারে, আমার গোচুটারে, আমার গোচুটারে। আরেকটা পার্টি কোথায় রেখেছিস? খেয়ে নিয়েছি, খাইয়া ফেলাচ্ছি, খাইয়া ফেলাচ্ছি। দেখাচ্ছিস আমাকে? দাঁতটা মাজিয়ে দাও তো। হ্যাঁ, আর বলি না, যখন ওকে রাগাবে তখনই দাঁতের ব্রাশ নিয়ে বসে থাকবে, ভালো করে দাঁতটা ব্রাশ করে দেবে। বাবা 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 বাবা, সবাই দেখছে ওখানে, হ্যাঁ ভাবে তুই হিংস্র পশু। হিংস্র পশু। বসো বসো সিম্বা, বসো, নামবে না, কান্তাম্মা ঝাঁট দিচ্ছে এখন। তো কেমন দেখলে বাড়ি বলো? এলোমেলো হয়ে আছে বাড়ি এখন, মানে ইন দ্য মেকিং। হ্যাঁ এখন অনেক কাজ বাকি আছে, তাও ওরা বলেছে আরো অনেকটা হয়ে গেছে, বলেছে আরো 10-12 দিন লাগবে মোটামুটি।
অনেকটা প্রায় রেডি। পেস্টিং অনেক কিছু আছে ওগুলো। খাটটা দেখলাম হয়ে গেছে, খাটটা হয়ে গেছে, শুধু খাটটা আমরা ওদেরকে দিয়ে মানে বানাচ্ছি আর কি, মানে মাস্টার বেডরুমের যে বেডটা, হ্যাঁ খুবই শক্ত, ওটা হেডবোর্ড হবে, হেডবোর্ডটা হবে। হেডবোর্ডের পেছনে আমরা ওই এইসব সেই টিভিতে দেখি না ওই, বা এইসব শোরুমসে দেখি না যেরকম সেই সুন্দর ভেলভেটি কাপড় দিয়ে বানানো, ওরকম বানাচ্ছি আর কি, মানে ওরকম বানাচ্ছি আর কি। এরকম কি হবে জানি না, ভালোই হবে। আমরা অ্যাকচুয়ালি এমন স্ট্রেসে ছিলাম না যেদিন জানতে পেরেছিলাম যে বাড়ি এরকম অবস্থা, বাড়ি মুভ করতে পারবো না, কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় গিয়ে থাকবো, এরকম অবস্থাতে রাহুল ভেবেছিল কলকাতা চলে যাব। এত কিছুর মধ্যে আমরা গেছিলাম ইন্টেরিয়ারের ওদের ওখানে, আর ইন্টেরিয়ারের ওরাই বলেছিল যে আপনারা আমাদের ওপর ছেড়ে দিন বাড়িটা, বিশ্বাস করুন আমরা ঠিকঠাক করে দেবো। পুরো 90% ছেড়ে দিল, 10% তো মনের মধ্যে থাকি একটা চিন্তা। তো দেখছি ঠিকঠাকই হবে, শেপ আপ করছে। দেখো বাড়ি যখন প্রথম কিনেছিলাম তখন একরকমের লাগছিল, এখন যখন আলমারি, স্টোরেজ, স্টাডি এসব হয়ে গেছে তখন তো বাড়িটা ছোটই লাগছে, তাই না বলো? কি আর করা যাবে, ছোট কিছু লাগছে না। তোমার মেইন তোমার ক্রাইটেরিয়া ছিল স্টোরেজ ভালো হওয়ার। হ্যাঁ, বিকজ আমরা 3 থেকে 2 তে যাচ্ছি, 3 BHK থেকে 2 BHK। হ্যাঁ, ওটা ভালো করে ওরা স্টোরেজটা করেছে, ওটা একটা ভীষণ হেল্পফুল জিনিস আমাদের জন্য। অনেক জিনিসপত্র এখান থেকে যাবে, অনেক কিছু আমরা ডিসকার্ডও করছি, অনেক কিছু আমরা দিয়েও দিচ্ছি। আমি প্রচন্ড গ্রেটফুল, হ্যাঁ আমি গ্রেটফুল যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদের সবার কাছে। আসলে সত্যি কথা বলতে গেলে বোমবারা তো ময়ূর যেমন আগেই তোমাদেরকে বললো, বোমবারা তো বলেছে, রানারা বারবার বলেছে, ঋষিতারা বলেছে, সবাই এভরিওয়ান, ইভেন অভিষেক সবাই জিজ্ঞেস করেছে, আমাদের পীযুষরা সবাই জিজ্ঞেস করেছে যে আমাদের কিরকম কি চলছে, কি হচ্ছে। গ্রেটফুল এই ব্যাপারেও যে ভগবান আমাদের কথা ভাবছে এবং ভাবছেন, এবং আস্তে আস্তে আমরা শিফট করব। আমার ডেলিভারি ডেটের খুব কাছাকাছি আমার শিফটিং, তো সেটা তো একটা চিন্তা তো আছেই, রাহুলেরও আছে, আমারও আছে, বাট দেখা যাক। আমার মনে হয় ভগবান সব ঠিকই করবে। আমরা এটাও ঠিক, আমরা এটাকেও আমরা ঠিক ওভারকাম করে যাব, ভালো করে সব হয়ে যাবে, সব ভালো হবে। হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি কি খাচ্ছি। কি বাজে বাজে কথা বলছে রাহুল ব্যাকগ্রাউন্ডে, প্লিজ এক্সকিউজ। দই দিয়ে চিনি, হ্যাঁ মানে টক দই দিয়ে চিনি। ডাক্তারবাবু টক দই খেতে বলেছে, আমি টক দই খেতে পারি না, আমি একটু চিনি দিয়ে খাচ্ছি। আর টক দই দিয়ে চিনি খাওয়া মানে হচ্ছে মামবাড়ির দুপুরবেলা, মামবাড়ি মানে হচ্ছে আমার মামার বাড়ি, আমরা মামবাড়ি বলে ডাকি। আর খাওয়া হয়ে গেলে সবাইয়ের জন্যে একটা অ্যালোকেটেড বাটিতে দই থাকতো, মানে দই পাতানো দই, তাতে আমরা ভরে ভরে চিনি দিয়ে সব ভাই বোনেরা মিলে ওপরের ছাদে, মানে আমাদের মামবাড়ির ছাদে ভাই বোনেরা মিলে খেতাম। ইট টেক্স ইউ ব্যাক না, কত কিছু ছোট ছোট জিনিস। এই আমি, মা, রাহুল সেই নিয়ে গল্প করছি যে কত রকমের স্মৃতি আছে, মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। না এই টক দইয়ের স্মৃতি তোমার? ও আমি তো টক দই খাই, আমি কিন্তু চিনি দিই না। আমার ভালো লাগে। আমারও ডাক্তার দই খেতে বলেছে, আমি শুদ্ধ সাদা দইটা খাই, ভাতের পাতেই খাই। হ্যাঁ এইরকম আমাদের ছোটবেলায় আমরা মিষ্টি দই খেতাম, আমাদের মিষ্টি দই আসতো। রাহুলেরও যাদব দাসের দই পেলে রাহুল কিছু চায় না, ওই যে যাদবের দই। মানে আমরা ছোটবেলাতে মামা বাড়িতে অনেকটা সময় কেটেছে, দিদা আমাদের জন্য যাদব দাসের দই আমাদের জন্য মারে বারে করে। তো সেই সময় থেকেই আসলে ওই যে লাল দইয়ের কনসেপ্টটা, ওটা আমাদের বাড়ির বাবার সাইডে সবাই ওরা একটু লাল দইটা পছন্দ করতো। ইস্টার্ন সুইটস বলো বা ভিআইপি সুইটস বলো, কিন্তু যাদব দাসের তো সাদা দই, মা সাদা মিষ্টি। আমার সাদা দইটাই ভালো লাগতো। আমি ওইখানে যখন নিজের বাড়িতে যখন গিয়ে আমি দই খুঁজতাম, আমি সাদা দইটা খুঁজতাম, কিন্তু পেতাম না। তো আমার মাথায় মানে এটাই আমরা জানলাম যে সাদা দই যদি খেতে হয় তাহলে যাদবচন্দ্র দাসেই যেতে হয়। হ্যাঁ, যাদব ছাড়া সাদা দই কোথাও করে না। মিষ্টি সাদা দই কে করে? এখনো করে নাকি যাদব দাস? করে আমাদের মামার বাড়ি ওই যাদব এখনো চলছে, এখন ওরা মিষ্টি কেনে, এখনো দই কেনে। ব্লগিংটা শুধু ময়ূরই কিন্তু একদম জারি রেখেছে, ও ভালো করে করছে, তোমাদের সঙ্গে কথা বলছে। আমি তো আসছি না বা রাজার আসতে পারছি না, কিন্তু এখন দুপুরবেলা কাজটা সেরে একটু উঠেছি আর জাস্ট খাবো। তার আগে দেখি আমার বউ মাটিতে বসে কিছু একটা করছে, কিন্তু কি করছে সেটা তোমাদের বললাম না যে মাটিতে বসে কিছু একটা করছে। এই যে তুমি কি করছো এখানে, যেটা তুমি করছো না, এই এত জুতো গুলো, এই যে তুমি আমার বাড়িতে তোমরা যে কটা যেগুলো আমি কিনে এনেছি বাড়িতে স্পার্টে, এগুলো আমি আনিয়েছি ডান্স দিয়ে। এখন হচ্ছে জুতোর কি বলবো, মানে ডিস্ট্রিবিউশন বলবো না, অ্যালটমেন্ট, কোনটা থাকবে, কোনটা থাকতেও পারে, নাও থাকতে পারে, আর কোনটা
একেবারের জন্য যাবে। টাটা বাই বাই। বেসিক্যালি আমি প্রচন্ড পেন্সিল হিলস পরতে পছন্দ করি, এই যে দেখতেই পাচ্ছ। আই লাভ ওয়্যারিং স্টিলেটোস, আর এটা তো আমি অনেকদিন ধরে পরছি না, মানে 2022-এর মে থেকে পরছি না, যবে থেকে আমার পা ভেঙেছে। বাট টাইম হ্যাজ কাম, যেগুলো তোলা উচিত। আমি ডিসকার্ড করছি না, এসে গেছে একজন। এই যে তুমি একটু মাকে হেল্প করে দেবে? কেউ চাটে নোংরাগুলো, কেউ চাটে, মাকে হেল্প করে দাও একটু সিম্বা। তো এইসবই হচ্ছে, জুতো এখন গোছানো চলছে। হেল্প করে দাও। এই যে আমার অফিসের সব জুতো ফুতো সব উঠছে। আচ্ছা আমার জুতোগুলো রেখো। তোমার যদি আমি হাত দিচ্ছি, আচ্ছা আমি ট্রাভেল করব যে সেরকম কি জুতো সেটা রেখে দিই। তোমার যদি আমি হাত দিচ্ছি না, তুমি তোমার জুতো পরিষ্কার করে তুলবে, আমি একটা কিছু করছি না। কারণ যদি একটা বাই চান্স মিসপ্লেস হয়, পুরো মিসপ্লেস হবে না, সে হবে না, পুরো দোষটা তুমি আমার ঘাড়ে দেবে। না না সেটা কখনোই না, সেটা কখনোই। আচ্ছা ঠিক আছে। মোস্ট ফেভারিট জুতো, সত্যি কথা বলতে। এটা কোনটা দেখো? এটা আমার বউ হাতের, আমার বউ হাতের। আমি সবসময় বই না, আমি প্রচন্ড এই যে ব্লিঙ্গি একটা চটি। ব্লিঙ্গি তো নিশ্চয়ই, ব্লিঙ্গি I used to love bling a lot. And এটার হিস্ট্রি হচ্ছে, তখন না আমি অত রোজগার করতাম, না রাহুল অত রোজগার করতো, যখন আমাদের বিয়ে হয়েছিল। অ্যান্ড রাহুল আমাকে একটা খুব সাধারণ সিম্পল চটি কিনে দেওয়ার মানে চেষ্টা করেছিল, এবং আমি না জেনেই, বিশ্বাস করো আমি এরকম মেয়ে নই যে বরকে প্রেশারাইজ করবো আমাকে কিছু দেওয়াতে, কারণ আমার বর অলরেডি আমাকে প্রচন্ড জিনিস দেয়। বাট আমি সবসময়, আমি দামটা না দেখে আমি বলেছিলাম আমার এটা মনে হয় আমার শাড়ির সাথে খুব ভালো যাবে, আর যেহেতু আমি মুক্ত গয়না পরছি, আই থিঙ্ক মাই শুজ শুড ম্যাচ মাই জুয়েলারি। তো দাম ছিল 2700 টাকা, সকল শপ থেকে কিনেছিলাম। এই হট কারি লেখা আছে। অ্যান্ড রাহুল খুব গ্রেসিয়াস, ঠিক আছে আমি কিনে দিচ্ছি বলে ও আমাকে এই জুতোটা কিনে দিয়েছিল। তো আমি আমার বিয়ের অনেক জুতো আমি ডিসকার্ড করে দিয়েছি, কিন্তু যখন এটাই বার করেছি না, আমার সত্যি বলছি আমি ইমোশনাল হয়ে গেছি। কারণ just took you back, it took me back and it got me very emotional, because এটা আমি হার্ডলি বোধহয় 3 থেকে 4 বার পরেছি, মানে বউ হাতে পরেছি, আর বিয়ের পরে 2-3 জনের বাড়িতে খেতে গেছিলাম। তুমি এখন এটা পড়তে পারো, হট মামা। হট মামা, হট মামার এটা পড়লে একদম দারুণ ব্যাপার হবে। যাই হোক, মুখ দিয়ে কথাটা বেরোলো না। এটা ইজ ভেরি ভেরি স্পেশাল। সো থ্যাংক ইউ রাহুল, এটা অলওয়েজ ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। আমি লগ অফ করেছি, আমরা ডিনারে করেছি আজকে ফ্রেঞ্চ টোস্ট। আর এই যে কনককশন অফ তেল অন মাই হেড দেখছো, ইজ বিকজ একটা তেল শেষ হয়ে গেছিলো, আমি 5-6টা তেল একসাথে মিশিয়ে মাথায় লাগিয়েছি। তার সকালে শ্যাম্পু করে নেবো। বাট হোয়াট আ গ্রেট লুক। আজকে আমি সেজে গুজে মিটিংয়ে বসেছিলাম, বিকজ প্রত্যেকদিন যখন মিটিংয়ে ক্যামেরাটা চালু হয় না, কিরম একটা যেন দেখতে লাগে আমাকে, তাই না, আজকে তো আমি সেজে গুজে বসবই। আজকে একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে রাহুল বানিয়েছিল আমাদের ডিনার। অ্যান্ড সেই ডিনারটা এত সুন্দর হয়েছিল যে কেউ খেতে পারেনি, ও একলা খেয়েছে। বাকিটা ওর মুখ থেকে শুনে নাও প্লিজ। এই যে চিচকাদুনে ছেলে শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, এবং আমার ছেলে আমি সত্যি, আর রাহুল আমারই এই সি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, বা অসাধারণ। যাই হোক, কী বানিয়েছিলে সবাই খাবে বলে ডিনারে? আমি বানিয়েছিলাম চিলি নিউট্রেলা, যেটা কিনা সুপার ড্রাই। I've had good food in my life, but this was by far the worst food I've ever had. পুরো গু হয়েছিল খাবারটা। আমাকে এসে আমি রান্না করছি বলে মুখে দুটো নিউট্রেলা ঢুকিয়ে দিয়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ কমপ্লিটলি সোকড ইন সয়া সস অ্যান্ড সল্ট। সেটা খেয়ে আমি মনে করলাম যে না, জীবনে অনেক দোষ করেছি, এই পাপে প্রায়শ্চিত্ত করতেই হবে। সেই জন্য ফ্রেঞ্চ টোস্ট করে খেয়েছি, আর নিজে এক বাটি নিউট্রেলা বানিয়ে বললো যে এটা আমি করবো ডিনার, এটা আমি খাবো। আনফর্চুনেটলি সেটা গলা দিয়ে নামিয়ে রাহুলের ফ্রেঞ্চ টোস্ট, ওহ প্লিজ, ফ্রেঞ্চ টোস্টের গন্ধ পেয়ে রান্নাঘরে গিয়ে বললো আমি খাবো ফ্রেঞ্চ টোস্ট। তাই আমার ওর জন্য ফ্রেঞ্চ টোস্ট বানানো হয়েছে, খাওয়াও হয়ে গেছে। অ্যান্ড এখন রাহুল দেখছে ওই একঘেয়ে সিনেমা এক্স ভেঞ্চুরা, ওয়েন নেচার কলস। আই ডোন্ট নো কতবার একটা মানুষ দেখলে শান্তি পায়, আমি নই। বাই দ্য ওয়ে 5টা ব্যাগ হয়েছে জুতোর, দেখাই দাঁড়াও। এই যে 5 নম্বর বক্সটা ওখানে, সরি এখানে। এই সব কটা জুতো কালকে আমরা দিয়ে দেবো, ভালো ভালো জুতো। হ্যাঁ, কিছু ক্যানভাস জুতো আছে, এই একটা হিলও আছে আমার বাই দ্য ওয়ে, এই যে কিনেছিলাম আই থিঙ্ক 16-17 কেনা। অ্যান্ড টোটাল 56 পেয়ার্স অফ শুজ। হ্যাঁ 56 পেয়ার্স, মানে ইয়ার কি
এখন জুতো আলমারি লুকস লাইক সামওয়াট লাইক দিস। মেইনলি রাহুলের জুতোই রাখা আছে এখানে। আমার কিছু বুটস আছে যেগুলো ব্যাঙ্গালোরের উইন্টারে কেউ পরে না, তাই রেখে দিয়েছি। বাবারা এখন কী সব দেখছে, রাত্রিরে খাওয়া দাওয়া, নর্থ কলকাতার রেস্টুরেন্টস দেখছে। যাই হোক, আর এইখানে হ্যাঁ বলো 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 বলো, তুমিও কিছু বলবে মামা, বলো। রাতে 11:15 অ্যান্ড ভিডিওটা একটা খুব ডিফারেন্ট নোটে শেষ করছি, বিকজ এক্ষুনি একটা খবর পেলাম আমরা, মানে আমি পেলাম, আমার একজন খুব ক্লোজ একজন ভালোবাসার মানুষের বাবা আর নেই, এবং সেটা কিভাবে কন্ডিশন করবো সেটাও ভেবে উঠতে পারছি না। কিন্তু যদি আমি কথাটা না বলি এই ব্লগে, আর হাসি খুশি আবার দেখা হবে এই বলে ভিডিওটা বন্ধ করি, তাহলে সেটা অ্যাক্টিং করা হবে এবং সেটা ডিসঅনেস্টি দেখানো হবে, সেটা আমি কখনোই চাই না। কিন্তু যিনি চলে গেছেন তার আত্মার শান্তি কামনা করি, এবং সে তার বেটার হাফের কাছে গেছে, সেটাই আমরা সবাই বিশ্বাস করি। এবং হয়তো কোনো একদিন বলবো যিনি, মানে যাকে আমরা হারিয়েছি উনি কে হন, কিন্তু সব সময় যে সব কথা বলা যায় তা তো নয়। এটাই যে প্রত্যেক দিন ডেথ ইজ ইনএভিটেবল, কিন্তু সেটা বলা সত্ত্বেও যত বড়ই কথা হোক না কেন মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। আমরা সবাই বড় হচ্ছি, আমাদের চারপাশে আমাদের বড়রা বুড়ো হয়ে যাচ্ছে। তো টেক কেয়ার অফ ইউর folks and take care of yourself. আজকের জন্য এইটুকুই গাইস, গুড নাইট।